নমস্কার, দেখছেন কলকাতা টিভি। সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। স্বরূপনগরের হাকিমপুর চেকপোস্টে বাড়ছে ভিড়। অনুপ্রবেশকারী বাংলাদেশিদের ভিড় বাড়ছে সীমান্তবর্তী এলাকাগুলিতে এবং সেই একই ছবি কিন্তু দেখা যাচ্ছে স্বরূপনগরের হাকিমপুর চেকপোস্টে। আমরা গতকালও দেখেছি সেই একই ছবি সামনে আসতে এবং আজও কিন্তু তার অন্যথা হয়নি। অনুপ্রবেশকারী বাংলাদেশিদের ভিড় বাড়ছে ক্রমশই সীমান্তে। আমরা দেখেছিলাম এসআইআর পর্বেও কিন্তু প্রচুর মানুষের এই ভিড় দেখা দিয়েছিল সীমান্তবর্তী এলাকাগুলিতেও, এবং তার পরবর্তীতে এবার আবারও সেই একই ছবি সামনে আসছে। স্বরূপনগরের হাকিমপুর চেকপোস্টে ক্রমশই বাড়ছে ভিড়। অনুপ্রবেশকারী বাংলাদেশিদের ভিড় রয়েছে সীমান্তে। স্বরূপনগরের হাকিমপুর চেকপোস্টের এই ছবি সামনে আসছে ইতিমধ্যেই, এবং সেখানে খুব স্বাভাবিকভাবেই আমরা দেখেছি ইতিমধ্যেই অনুপ্রবেশকারীদের রুখতে যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যের সরকারের তরফ থেকে, আর ঠিক সেই বিষয়ে আমরা দেখেছি ইতিমধ্যেই করা নির্দেশিকা জারি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর ঠিক সেই প্রেক্ষাপটেই অনুপ্রবেশকারী বাংলাদেশিদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে সীমান্তবর্তী এলাকাগুলিতে। কথা বলবো এ নিয়ে। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি স্বরূপনগর হোল্ডিং সেন্টার থেকে রয়েছেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, এই যে এই হোল্ডিং সেন্টার, সেই হোল্ডিং সেন্টারগুলিতে ভিড় কতটা বাড়ছে, ঠিক কি জানতে পারছো? সেখানে ঠিক কি ছবি রয়েছে, একটু যদি দেখাও আমাদের। দেখো, বিশেষ করে ইতিমধ্যে কিন্তু স্বরূপনগর যে তেঁতুলিয়ায় একটি সরকারি গেস্ট হাউস রয়েছে পথের সাথে, সেখানেই কিন্তু হোল্ডিং সেন্টার করা হয়েছে। একেবারে পুলিশ এবং বিএসএফ কঠোর নজরদারি। সেখানে ইতিমধ্যে 113 জন কিন্তু বাংলাদেশিকে রাখা হয়েছে। বিশেষ করে তুমি জানো, স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিল তার ডিটেক্টেড, ডিলিট এবং হোল্ডিং, সেই হোল্ডিং সেন্টারেই কিন্তু বাংলাদেশিদের রাখা হয়েছে। তার কারণ, এবং রাজ্যের মুখ্যমন্ত্রী বিশেষ করে শুভেন্দু অধিকারীও বলেছিলেন, কিন্তু তারপরেও যে যেখানে রাখা হয়েছে তাদের তথ্য যাচাইয়ের জন্য, অর্থাৎ তাদের একদিকে তথ্য যাচাইয়ের জন্য, অন্যদিকে বিশেষ করে এই বাংলাদেশে রাখা নিয়ে সমস্যা রয়েছে। গতকালকে গভীর রাত্রে যে স্বরূপনগর সীমান্তে বাংলাদেশিরা এসে ভিড় জমাচ্ছিল, তথ্য যাচাইয়ের অসুবিধা হচ্ছে বলেই তাদের এখানে রাখা হয়েছে। এখানে পুরো বিষয়টা প্রশাসনিকভাবে দেখা হচ্ছে, পুলিশ এবং বিএসএফ যাচাই করে তারপরে আবার তাদেরকে সীমান্তে নিয়ে পুশব্যাক করা হবে, এটা বিএসএফ সূত্রের খবর। কিন্তু ইতিমধ্যে তুমি জানো এই জায়গায় কিন্তু যথেষ্ট কঠোর নেওয়া যায়। মূল গেট যেখানে আমি তোমায় দেখানোর চেষ্টা করবো, এই যে মূল গেট দেখতে হচ্ছে, এখানে পুরো তালাবন্দি রয়েছে, ভেতরে স্বাস্থ্যকর্মীরা রয়েছে, তারপরে বিএসএফ রয়েছে, পুলিশ রয়েছে, এবং কোনো মতে তারা কিন্তু এই একটা নির্দেশিকা যা করেছে, তার মধ্যে কাউকে এখন এই মুহূর্তে ঢুকতে দিচ্ছে না, যেহেতু একটা আন্তর্জাতিক বিষয় রয়েছে, যার কারণে কোনো রকম তাদের অর্থাৎ নিরাপত্তার যাতে খামতি না হয় তার সব রকম ব্যবস্থা করেছে। তাই সব নিয়ে তুমি জানো, এসআইআর পর্বের পর থেকে যে উত্তর 24 পরগনার স্বরূপনগর সীমান্তে যেভাবে ভিড় জমাচ্ছিল বাংলাদেশিরা, সেই জায়গায় দাঁড়িয়ে আবার সেই সরকার পরিবর্তনের পরে যেভাবে বলেছে যে রাজ্যের বিভিন্ন প্রান্তে যেসব অনুপ্রবেশকারী রয়েছে তাদেরকে খুঁজে বের করতে হবে, পুলিশ খুঁজে বের করবে, কোনায় কোনায় খুঁজে বের করে তাদের বিএসএফ হাতে তুলে দিলে তারপরে তাদেরকে তাদের দেশে পাঠিয়ে দিতে হবে। এই নিয়ে কিন্তু কঠোর প্রশাসন, আর তাই নিয়ে কোনো রকম খামতি চাইছে না। আজকে সকালেও কিন্তু দেখা গেছে স্বরূপনগরে বেশ প্রায় 70 জন বাংলাদেশি এসে জমায়েত হয়েছে। সব মিলিয়ে এই হোল্ডিং সেন্টারে যাতে একদিকে নিরাপত্তার কোনো খামতি না থাকে, তাদের স্বাস্থ্য নজর রাখা হচ্ছে, এবং তার মধ্যে শিশু, মহিলা, পুরুষ রয়েছে, তাদের জন্য মেডিকেলের ব্যবস্থা করা হয়েছে, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে ওষুধ থেকে শুরু করে সব রকম ব্যবস্থা করা হয়েছে, এমনকি খাবারের ব্যবস্থা করা হয়েছে, তাদের যাতে কোনো রকমভাবে অসুবিধা না হয়, অর্থাৎ হোল্ডিং সেন্টারে থেকে কোনো বিদেশি নাগরিকের যাতে কোনো রকম নিরাপত্তা থেকে শুরু করে তাদের কোনো দুর্ঘটনা যাতে না ঘটে, তার জন্য সব রকম ব্যবস্থা নিয়েছে প্রশাসন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এই বাংলাদেশিদের তথ্য যাচাই করতে গেলে একটা সমস্যা দেখা দিচ্ছে, অর্থাৎ তাদের সেই দেশে, অর্থাৎ বাংলাদেশের যে বিভিন্ন জেলা রয়েছে, সেই জেলার বাসিন্দা রয়েছে এরা, সেই জায়গাকার উপযুক্ত নথি তারা মেলানোর চেষ্টা করছে। অনেক
অনেকে নথি পেয়েছে এখানে কোথায় থাকতো, কিভাবে থাকতো, আসলে এদের নাম কি, এখানে একরকম নাম কিনা, বাংলাদেশে আর এক রকম নাম কিনা, সেটাও কিন্তু নজরে রাখছে অর্থাৎ সীমান্তরক্ষী বাহিনী অর্থাৎ বিএসএফের আধিকারিকরা। তাই সব মিলিয়ে হোল্ডিং সেন্টার ইতিমধ্যে স্বরূপনগরে 3টি জায়গায় করা হয়েছে। একদিকে করা হয়েছে তেঁতুলিয়া এই সরকারি যে গেস্ট হাউস, অন্যদিকে হচ্ছে চারঘাট একটি ফ্লাশ সেন্টারে, আর তারপরে বেদিয়া, এই 3টি জায়গায় কিন্তু হোল্ডিং সেন্টার করা হয়েছে বাংলাদেশিদের সেখানে রাখার জন্য এবং উপযুক্ত নথিপত্র যাচাই করার পরে প্রশাসনিক স্তরে বৈঠক হওয়ার পরে তাদেরকে হয়তো বাংলাদেশে পাঠানো হবে। এখনও পর্যন্ত যেটা খবর সেটা তাদেরকে এখানে রাখা হয়েছে, কিন্তু কখন পাঠানো হবে, কীভাবে মানে কীভাবে নিয়ে যাওয়া হবে, কার উপযুক্ত নথিপত্র সমস্যা রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখছে একদিকে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের আধিকারিকরা, অন্যদিকে জেলা প্রশাসন। তাই সব মিলিয়ে হোল্ডিং সেন্টারের সময় যত যাচ্ছে কিন্তু ভিড় জমতে শুরু করেছে। ইতিমধ্যে আমি যেখানে রয়েছি সেই জায়গাটায় কিন্তু প্রায় 113 জন রয়েছে, অন্য জায়গায় প্রায় 17, প্রায় তোমার 200 জন মতো বাংলাদেশে কিন্তু ইতিমধ্যে তারা বিভিন্ন হোল্ডিং সেন্টারে রয়েছে। তাই সব মিলিয়ে কঠোর নিরাপত্তার মধ্যে হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে যাতে কোনো রকম সমস্যা না হয়। দাদা একটু কথা একটু এখানকার স্থানীয় বাসিন্দা একজন আছেন, একটু কথা বলবো তার সঙ্গে, একটু বলুন তো এই হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে তো না কী কতজনকে রাখা হয়েছে? আমি ঠিক জানি না, হয়তো 20-25 জন হবে। হ্যাঁ হ্যাঁ, 25 জন মতন হবে। মানে এদেরকে কী কী ব্যবস্থা করা হয়েছে খাওয়ার? ওই তো দোকান থেকে টিফিন ফিফিন সব নিয়ে আসছে, খাবার দাবারের জন্য টিফিন ফিফিন নিয়ে আসছে বাজার থেকে। স্বাস্থ্যকর্মী রেখে দিয়েছে, যদি কোনো ব্যক্তি আছে অসুস্থ হয়ে যায় তার জন্য ওনাদেরকে রাখা হয়েছে। আর বিশেষ করে আর খাওয়া দাওয়া খাওয়া দাওয়া ওনারাই এনে নিরাপত্তা দিচ্ছে। কেমন আছে? ভালো নিরাপত্তা। পুলিশ দিয়েছে? হ্যাঁ পুলিশ আছে, বিএসএফ আছে, ঠিক আছে, আশাকর্মীর লোক আছে। যদি কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে পড়ে তার জন্য ওনাদের রেখেছে। 7-8 জন আছে আশাকর্মীর লোক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর তুমি শুনলে স্বর্ণালী একেবারে তিনি যেটা একেবারেই বললেন বোঝাই যাচ্ছে যে কোনো রকম সঞ্জিত, যাতে ইতিমধ্যেই কিন্তু এই হোল্ডিং সেন্টারগুলিতে মূলত অনুপ্রবেশকারী যারা রয়েছেন তাদেরকে কিন্তু ইতিমধ্যেই সেখানে রাখা হয়েছে, এবং যে ব্যবস্থার কথা তুমি বলছিলে সঞ্জিত, সেই ব্যবস্থাপনা মূলত তাদের ক্ষেত্রে ঠিক কি কি করা হয়েছে জানতে চাইবো তোমার কাছে। ইতিমধ্যে সব রকম নিরাপত্তা যেমন করা হয়েছে, অন্যদিকে তাদের স্বাস্থ্যের দিকটা নজর রাখা হয়েছে। যেমন ছোট ছোট শিশু রয়েছে, তাদের স্বাস্থ্য যাতে কোনো রকম যাতে সমস্যা না হয় তার জন্য তারা কিন্তু রীতিমতো মেডিকেল টিমের ব্যবস্থা করা হয়েছে। সেখানে বিভিন্ন ওষুধ রয়েছে, বড়দের জন্য ওআরএস, অর্থাৎ ওআরএস রাখা হয়েছে গরমে যাতে অসুস্থ হয়ে না পড়ে। তুমি জানো যেভাবে প্রচণ্ড গরম পড়েছে, তার যে অসুস্থ না হয় তার যে পর্যাপ্ত পরিমাণে ওআরএসের ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে প্যারাসিটামল, জ্বরের যদি কোনো কিছু হয় তাদের প্রাথমিক যে ট্রিটমেন্ট সেইটা যাতে দ্রুত করা যায় তা, এবং বড়দের জন্য সব রকম স্বাস্থ্য ব্যবস্থা একেবারে কঠোর করা হয়েছে। কোনো রকম যাতে হোল্ডিং সেন্টারে কোনো দুর্ঘটনা না হয়, অসুস্থ হয়ে না পড়ে গরমে, সেদিকটাও নজর রাখা হয়েছে প্রশাসনের তরফ থেকে। আবার অন্যদিকে কিন্তু সকালে এক প্রকার টিফিন, দুপুরে লাঞ্চের সব রকম ব্যবস্থা করা হয়েছে যাতে খাওয়া দাওয়া তাদের অসুবিধা না হয়। এই পুরো সিস্টেমটাকে তারা রেখে বিদেশি নাগরিকদের যে পরিষেবাটা পাওয়া দরকার সেইভাবে কিন্তু এই হোল্ডিং সেন্টারে দেওয়া হচ্ছে, যাতে কোনো রকমভাবে দেশে ফেরার আগে যাতে কোনো মানে তার শারীরিক সমস্যা না হয়, তাদের নিরাপত্তা বিঘ্নিত না হয়, তার সব রকম প্রস্তুতি নিয়েছে একদিকে সীমান্তরক্ষী বাহিনী, অন্যদিকে জেলা প্রশাসন। স্বর্ণালী, একেবারে ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী, এবং যে ছবি আমরা দেখছিলাম ইতিমধ্যেই দেখাচ্ছে আপনাদের সেই ছবি, অনুপ্রবেশকারী বাংলাদেশিদের ভিড় কিন্তু ইতিমধ্যেই রয়েছে বিভিন্ন চেকপোস্টগুলিতে। আর ঠিক এই বিষয়ে বাংলাদেশিরা তাদের তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে শোনাবো আপনাদের। মধ্যমগ্রাম থেকে। বারাসাত মধ্যমগ্রাম। ও, তো কি কোনো কাজ করতেন নাকি? হুম, কিসের? এমনি লেবারই করতাম। লেবারি। কত বছর আগে এসেছিলেন? আমরা ছোটবেলা থেকেই বুঝতে শিখে এখানে। হ্যাঁ। তখন আপনাদের এখানেই জন্ম? হুম, শুধু আমার মা বাবা বাংলাদেশি। তো আমাদের এসআর এর সময় মা বাবা 2002 সালের আগের ডকুমেন্ট চাচ্ছিল। মা বাবা তো অশিক্ষিত, তখন ডকুমেন্টস অত খেয়াল করেনি। তো এখন আমাদের লোকাল থানা থেকে, নারায়ণপুর থানা থেকে বলছে যে ডকুমেন্টস না থাকলে থাকতে যাবে না। তার জন্য আমরা চলে এসেছি। আদি বাড়ি কোথায়? বাংলাদেশ? মা বাবার আদি বাড়ি বাংলাদেশ, খুলনা জেলা। খুলনা যায়? সেখানে চলে যাচ্ছি। এখন সেখানে চলে যেতে হবে, আর কি করবো? আমরা তো ছোটবেলা থেকে এখানেই বড় হয়েছি। এখানে কার বাড়ি? মা বাবা ওখানে থাকে?
মা বাবা এখানেই থাকে। ছোটবেলায় আমার মা বাবা এসেছিল 2001 সালে না 2002 সালে এসেছিল। আমরা তো এখানেই বড়, এখানে লেখাপড়া করেছি, এখানে বড় হয়েছি, এখানে কাজকাম করছিলাম। এখন বলছে মা বাবার ডকুমেন্ট না হলে আমাদের থাকতে দেবে না। তার জন্য আমাদের চলে যেতে হচ্ছে। দেশের বাড়ি চলে যাচ্ছে। হ্যাঁ, দেশের বাড়ি চলে যাচ্ছি। আপনার নাম? আমার নাম হৃদয় মোল্লা। হ্যাঁ, হৃদয় মোল্লা। হৃদয় মোড়। হ্যাঁ। এখন কোথা থেকে আসছে? দুর্গানগর থেকে। কলকাতা দুর্গানগর। বাংলাদেশে বাড়ি কোথায়? বাংলাদেশে কেশবপুর থানায়। কেশবপুর থানায়? কত বছর আগে এসেছিলেন? এই 2.5 বছর। 2.5 বছর? ও, এই ভোটার কার্ড, আধার কার্ড? না, কিছুই নেই। আচ্ছা। কোনো দালাল মারফত এসেছিলেন? হ্যাঁ হ্যাঁ, দালাল মারফতে। কত টাকা দিতে হয়েছিল? ওই 10,000 কি। 10,000 টাকা দিতে হয়েছিল। কোন বর্ডার দিয়ে পার হইল? খুব একটা খেয়াল নেই। ওটা খেয়াল নেই না? আচ্ছা। এখন এই যে দেশে চলে যাচ্ছেন কেন, কারণটা? এই এসআর হচ্ছে এই জন্য। এসআইয়ের আপনার নাম? আমার নাম আক্তারুল। আক্তারুল? আক্তারুল গাজী? আক্তারুল মোড়ল। মন্ডল? বসিরহাটের পাশাপাশি মালদাতেও কিন্তু ঠিক একই রকম ছবি ইতিমধ্যেই দেখা যাচ্ছে। অনুপ্রবেশকারী যে বাংলাদেশিদের জন্য হোল্ডিং সেন্টার কিন্তু সেখানেও গঠন করা হয়েছে এবং কয়েকটি জেলায় যে হোল্ডিং সেন্টারের আয়োজন করা হয়েছে তার মধ্যে রাজ্যের মধ্যে যে মালদা জেলাটি রয়েছে সেখানেও কিন্তু ইতিমধ্যেই দেখা যাচ্ছে সেই ব্যবস্থা করা হয়েছে। বাগবাড়িতে, মালদার বাগবাড়িতে এই হোল্ডিং সেন্টার রয়েছে। পান্ডুয়া থেকে 9 জনকে ইতিমধ্যেই সেখানে আটক করে রাখা হয়েছে বলেও জানা যাচ্ছে। অর্থাৎ বিভিন্ন যে সীমান্তবর্তী এলাকাগুলি রয়েছে সেখানে হোল্ডিং সেন্টারের ব্যবস্থা কিন্তু ইতিমধ্যেই করা হয়েছে। মূলত ডিটেক্ট এবং একই সঙ্গে ডিলিট এবং তারপর ডিপোর্ট, এই যে 3D রুল রয়েছে সেই 3D রুলের মাধ্যমেই কিন্তু চলছে এই প্রক্রিয়া। অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার প্রক্রিয়া, তারপর তাদের বাদ দেওয়ার প্রক্রিয়া এবং তারপর তাদের ডিপোর্ট করার যে প্রক্রিয়া তা কিন্তু ইতিমধ্যেই চলছে। এবং তারই মাঝে এবারই হোল্ডিং সেন্টারের কথাও আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে জানানো হয়েছিল এবং তারপরেই কিন্তু হোল্ডিং সেন্টারগুলি গঠন করা হয় বিভিন্ন জেলায়। অনুপ্রবেশকারী বাংলাদেশিদের জন্য এই হোল্ডিং সেন্টার রয়েছে মালদাতেও, মালদার বাগবাড়িতে হোল্ডিং সেন্টারে, সেখানে পান্ডুয়া থেকে 9 জনকে আটক করে রাখা হয়েছে।